ছবিওয়ালা ঋত্বিক, রাজ নর্তকী, পেতনি সমগ্র, সরস্বতীর লীলা কমল, এড়ানো যায় না, একাদশীর ভূত এবং গাও বুড়ি। আজকের লাস্ট বুক ফেয়ার হল কালেকশন ভিডিও শুরু করা যাক। ওকে, এবং আজকে অ্যাকচুয়ালি কিছু বাওয়াল টাওয়াল হয়েছে, সেগুলো নিয়েও কথাবার্তা হবে। ভিডিওটা লম্বা হলেও হতে পারে। চলো শুরু করা যাক। প্রথমেই আমি যেহেতু একটুখানি সিনেমার বই ফই আমি এবছর আমি বইমেলাতে খুঁজছিলাম, এবার আমি একটা স্টল দেখতে পাই যেটার নাম হচ্ছে গিয়ে চীনে সেন্ট্রাল ক্যালকাটা। ঠিক আছে, 8 নম্বর গেট দিয়ে ঢুকে একদম সামনেই ছিল। এবারে মজার ব্যাপার হলো গিয়ে যে তাদের কাছে ভাই শেষ দিনেও তারা মোটামুটি প্রথমে বলছিল যে 10% অফের বেশি নেই, বেশি বই নিলে পরে 15% অবধি পাওয়া যাবে। যাই হোক, আমি তাদেরকে অনেক রিকোয়েস্ট করলাম যে আমি এতগুলো বই নিচ্ছি, যদি 20% যদি হয়। যাই হোক, ছবিওয়ালা ঋত্বিক বইটা খুবই সুন্দর, কভারটা পুরো অয়েল পেন্টিংয়ের মতো দেখতে, এবং বইটা বেশ ছোট্টখাট্টো মিষ্টি একটা বই। এবং আমার সবথেকে যেটা বেশি চোখ টানলো সেটা হলো গিয়ে যে রাজনৈতিক কার্টুনে পূর্ব পাকিস্তান, নির্বাচিত রাজনৈতিক কার্টুন, যেটা যুগান্তর পত্রিকাতে 1937 থেকে 47 অবধি পাবলিশ হয়েছিল, আর দৈনিক কার্টুনে কাশ্মীরের প্রসঙ্গ, যেটা যুগান্তকার আর অমৃতবাজার পত্রিকাতে পাবলিশ করা হয়েছিল। অ্যাকচুয়ালি তোমরা যারা পত্রিকা বা ম্যাগাজিন যারা পড়ো, দেখবে যে কোনো কোনো জায়গায় এরকম ছোট্ট ছোট্ট ছবি দিয়ে তার সঙ্গে কিছু কথা লেখা থাকতো, অথবা শুধু ছবিগুলোই দেওয়া থাকতো। ঠিক আছে, অনেক পেপারেই এরকম ছোটো ছোটো কার্টুন আসে, আবার কোথাও কোথাও কমিক্সও আসে, যেরকম আনন্দবাজার পত্রিকাতে অরণ্যদেব ম্যানড্রেকগুলো পাবলিশ করা হতো। এবার অনেকেই আছে যারা খবরের কাগজের কাটিং কালেক্ট করে কেটে তারা আলাদা করে একটা স্ক্র্যাপ বুকের মধ্যে সংগ্রহ করে সেটাকে বইয়ের ফরম্যাট দেয়। সেগুলোর প্রচুর দাম হয়। ঠিক আছে, এগুলোর দাম তো তাও কম। ঠিক আছে, কিন্তু আমি জানি এটা ঠিক কতটা ইউনিক একটা জিনিস, এবং এটা পড়ার সময় মস্তি কতটা অ্যাকচুয়ালিতে হবে। আর সঙ্গে ছিল বায়োস্কোপ শতবর্ষের ঋত্বিকের একটা নাও দ্য থিং ইজ যে আমি যখন এদের সাথে ডিসকাউন্ট নিয়ে যখন কথাবার্তা বলছিলাম, তো আমার প্রথমে এতগুলো বই নেওয়ার প্ল্যান ছিল না। আমি ভেবেছিলাম, আমি তাদেরকে বললাম যে আপনাদের এটা যদি দোকান হয় তাহলে আমি পরে গিয়ে কালেক্ট করব। তখন এরা বলল যে না, এই বইগুলো এরা নাকি কালেক্ট করে নিয়ে এসছে, এই অ্যাড্রেসে গেলে পরে এই বই নাকি পাওয়া যাবে না। যাবে কি যাবে না তার কোনো গ্যারান্টি নাকি নেই, কারণ এখানে নাকি ডিভিডি ভিসিডি পোস্টার এগুলোই নাকি পাওয়া যায়। ঠিক আছে, তো আমি বললাম যে তো এগুলো তো ওখান থেকেই পাবলিশ হয়েছে, রাইট? সেটাও তারা আমাকে ক্লিয়ারলি কোনো রকম উত্তর দিতে পারলো না, এবং আমি বুঝলাম যে আমাকে নিতে হলে পরে এখান থেকেই নিয়ে নিতে হবে, এরপর আমার মনে থাকবে কি মনে থাকবে না। তো আমি তাদের কাছ থেকে নিয়ে নিলাম। এবার তাদের কথাবার্তা না খুব কনফিউজিং ছিল, বাট যাই হোক, আমি জানি যে এই 3টে বই ভাই দুর্ধর্ষ হতে চলেছে। ঠিক আছে, ওকে। আর ঋত্বিক ঘটককে নিয়ে আমার নতুন করে বলার কিছু নেই। তো এই 5খানা বই আমি ওখান থেকে কিন্তু আমি নিয়েছি। যারা দগ্ধজাতকের রিভিউ আমার থেকে পড়েছে এবং দগ্ধজাতক পড়েছো, তারা জানে যে দগ্ধজাতক কতটা ভালো বই। তো আমি বসাকে গেছিলাম এই আশাতে যে আজকে লাস্ট দিন, আর লাস্ট 2 ঘন্টা বাকি, হয়তো 15 বা 20% অফ পাওয়া যাবে। আমি অনেকগুলো বই হাতেও নিয়েছিলাম, কিন্তু তারা বললো যে 10%-এর বেশি হবে না, কলেজ স্ট্রিটের স্টলে আসুন। তো আমি ভাবলাম তাহলে আমি একটাই বই নেব। তাহলে এই বইটা আমি কেন নিলাম, সরস্বতীর লীলা কমল, রিটেন বাই মহুয়া দাশগুপ্ত। এই বইটার ভেতরে এমন কিছু মহিলাদের কথা রয়েছে যাদের আমাদের সোসাইটিতে অবদান প্রচুর। এবার এই যেই সমস্ত মহিলার নাম এখানে রয়েছে তাদের মধ্যে কয়েকজনকেই আমি চিনি, যেরকম আশাপূর্ণা দেবী, লীলা মজুমদার, আর হচ্ছে গিয়ে রোকেয়া সাখাওয়াত হোসেন। কারণ বেগম রোকেয়া স্কুলের মেয়েরা আমাদের স্কুলে পরের দিকে গিয়ে অ্যাডমিশন করতো। তো এই 3জন বাদ দিয়ে বাকি কারোর ব্যাপারে আমার সেরকম কোনো আইডিয়া নেই। আর এই বইটার দামও মাত্র 180 টাকা, তো 10% অবধি 162 টাকা হয়। তো ভাই আমি এতক্ষণ টাইম স্পেন্ড করলাম, একটা বই আমার নেওয়া উচিত। সেই জায়গা থেকে আমি কিন্তু এই বইটা আমি নিয়ে নিলাম যে ঠিক আছে চলো, বাকি যে বইগুলো আমি হাতে নিয়েছিলাম সেগুলো যখন ওই ছবির, যেটা তোমরা দেখতে চেয়েছো যে কী কী বইয়ের ছবি তুলেছি কিন্তু কেননি, বাট কেনার ইচ্ছা ছিল, সেটার মধ্যে আমার কথাবার্তা গিয়ে হবে। ঠিক আছে, এরপরে যেই দোকানের বই নিতে গিয়ে সবথেকে বেশি বাওয়ালটা হলো, সেটা হলো গিয়ে পারুল প্রকাশনী রাজ নর্তকী।
বাওয়ালের থেকেও ইম্পর্টেন্ট, এরা 30% অফ দিয়েছে। বাট 30% অফ এরা যেরকম দিয়েছে সেরকম কাস্টমারকে এরা টেকেন ফর গ্র্যান্টেডও নিয়েছে। বাকিদের কথা জানি না, আমার সাথে ভাই এদের লম্বা চওড়া একটা বাওয়াল কিন্তু হয়েছে। সেটা কি এবং কেন বিষয় সেটা আমি পরে বলবো। এই বইটার ব্যাপারে যদি বলি, এই বইটা আমি ফেসবুকে একজনের ভিডিও থেকে আমি জানতে পারি, খুব সম্ভবত কস্তুরীর খেলাঘর থেকেই, যে এটা পুরোপুরি প্রাপ্তবয়স্কদের জন্য এবং জমিদার প্রথায়, ঠিক আছে, জমিদাররা তো তাদের তো অনেক তো তারা অ্যাশ করতো বেসিক্যালি, তো তাদের কাছে এই নর্তকীরা এসে ডান্স ফান্স করতো এবং তারপরে তারা তাদেরকে এক্সপ্লয়েট করতো, সেই নিয়ে। তো এটা কিন্তু বড়দের জন্য একটা বই, ভালো করে কভারটা দেখলে পরে তোমরা বুঝবে যে নাচ করার সময় পায়ের ঘুঙরু থেকে শুরু করে চুলের মধ্যে তারা ফুলের যে বেলি পড়তো থেকে শুরু করে গয়না, এবং এটা কাইন্ড অফ ব্রায়ের মতো দেখতে লাগছে, ঠিক আছে, এ সমস্ত কিছু এরকমভাবে ছত্রাকারভাবে পড়ে আছে। তো এটা অত্যন্তই ডার্ক একটা কিছু হতে চলেছে। আমি এটার ভেতরে 2-3 পাতা পড়ে আমি বুঝলাম যে ঠিক আছে চলো এটা নেওয়া যাক, ওকে, এটা নেওয়া যাক। তো সৌরভ চক্রবর্তীর রাইটিংয়ের আমি ফ্যান একেবারেই নই। তার মৃত কৈটব বলে একটা হিস্টোরিক্যাল ফিকশন রয়েছে, ঠিক আছে, যেটা আমার অত্যন্তই অখাদ্য লাগে। 3টে বই আছে মৃত কৈটবের, বক্সের মধ্যে করে আসে। আমি প্রথম বইটা কোনো মতে শেষ করি, আর দ্বিতীয় বইটা 10-20 পাতা পরে আমি রেখে দিয়েছি। কিন্তু এবছর আমি সৌরভ চক্রবর্তীর 2খানা বই আমি নিলাম, একটা ছোট গল্প সংকলনও আমি নিয়েছি যেটা আমি পরে দেখাবো। আর ওনার অনেকগুলো বই বেশ ভাইরাল, তার মধ্যে কলকাতা কসাইখানা, ওটা আমার কাছে আছে, বাট ওটা আমার পড়া হয়নি। ওটার একটা পার্ট 2 নিয়ে আসা হয়েছে, যেটা কিন্তু আমি কিনিনি, ঠিক আছে। আমি এটার দিকে আমার নজর পড়লো, ফেসবুকের ভিডিওটাতে আমার খুব ইন্টারেস্টিং লাগছিল বইটার ব্যাপারে যখন বলছিল। তো এই বইটা আমি নিয়েছি, এটার বাওয়ালটা আমি পরে আসছি। বঙ্কু ডাক্তার ব্যুরোক্রেসি, এটা পত্রভারতীর কমিক্স, কিন্তু পত্রভারতীর স্টল থেকে কিন্তু আমি নিইনি। আমি ওই চিলড্রেন্স একটা মতো ছিল 8 নম্বর গেট দিয়ে ঢুকে, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড, একদম বাচ্চাদের একটা বইয়ের স্টল ছিল, সেখানে শুধুমাত্র কমিক্সই পাওয়া যাচ্ছিল, সেখান থেকে আমি এই বইটা নিয়েছি। এই সিরিজের অনেকগুলো কমিক্সই আছে। আমি শুনেছি যে এটা নাকি বড়রাও নাকি এনজয় নাকি করবে, গল্পটা অতটাও মানে পুরোপুরি বাচ্চাদের জন্য নাকি নয়। তো আমি ভাবলাম যে আগে একটা নিয়ে ভাল লাগলে পরে বাকি নেব, আর এটা আমি মাত্র পেয়েছি 10% অফে, তাই আমি আর অন্য কিছু নেওয়ার চেষ্টা করিনি। পত্রভারতীর দুষ্প্রাপ্য কমিক সমগ্র 1টা আমার কাছে আছে, 2টা আমি মার্ক করে রেখেছি, ওটা আমি অবশ্যই নেব যখন আমি 20% মতো অফ পাবো, 20 বা 25%, ঠিক আছে। কমিক্সের কথাই যদি বলছি তাহলে আমাকে বলতে হবে দ্য কন্ট্রাক্ট উইথ গড, ঠিক আছে, উইল আইজনারের লেখা, যেটা ইংলিশ ভার্সনের প্রচুর দাম, হ্যান ত্যান। এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে যে চারবাকদীপ্তর যে কমিক্সগুলো, হেসরম হুঁশিয়ারের ডায়েরি বলি বা লুবলুর পৃথিবী বলি, সেগুলোর ইমপ্রেশন আমার কাছে একেবারেই ভালো নয়। ওনার শুধুমাত্র আর্ট ওয়ার্কটাই খুব সুন্দর। কিন্তু এই বইটা আমি নিলাম, আচ্ছা এটা আমি বুক ফার্ম থেকে নিইনি, কারণ বুক ফার্মের প্রচুর ভিড় ছিল, আর বুক ফার্মের দাদাকে জিজ্ঞাসা করলাম, তিনি বললেন যে বইমেলা মানে 10%, স্টোরে চলে যাও 20%। এবার আমার কলেজ স্ট্রিটে, ঠিক আছে ভাই, 15% অফেও আমার চলে যায়। তো বুক ফার্মের বই অন্যান্য যে সমস্ত থার্ড পার্টির স্টলগুলোতে পাওয়া যাচ্ছিলো, যেখানে একেবারেই ভিড় নেই, ঠিক আছে, সেরকম একটা জায়গা থেকে আমি নিয়ে নিলাম কন্ট্রাক্ট উইথ গড আর পেতনি সমগ্র 2। পেতনি সমগ্র 1 আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু আমার থেকে একজন দিদি বই নিয়ে পড়েন, তো পেতনি সমগ্র 1 তার খুব ভালো লেগেছে। ফলে এই বইয়ের যারা টার্গেট অডিয়েন্স, তাদের কিন্তু পেতনি সমগ্র 1 কিন্তু ভালোই লেগেছে। এবং ওই দিদি আমার থেকে অনেক বই নিয়েই পড়েন, ওই দিদি আমাকে বইও গিফট করেন, ঠিক আছে, আমাকে সরঞ্জিৎ চক্রবর্তীর কম্পাসটা দিয়েছে। তো আমি পেতনি সমগ্র 2টা নিয়ে নিলাম, কারণ আমি জানি যে ওই দিদি এই বইটা দেখলে পরে অবশ্যই করবেন আমার থেকে পড়ার জন্য। তো আমার মাও আজকাল টুকটাক গল্পের বইটই পড়ছে, তো মা চাইছিল যে মায়ের জন্য কত্থক ডান্সের ওপরে কোনো বই, কিন্তু সেটা আমি পাইনি। তো এটা আমার মাও কাইন্ড অফ পড়তে পারবে, ঠিক আছে, আমিও অবশ্যই পড়ে দেখবো, ঠিক আছে, ওকে, যে কেমন লেখাপত্র রয়েছে, ওকে। তো এই দুটো বই। হাইওয়ে 302 আর 13 বর্ণের ঋতু। হাইওয়ে 302 ব্যাপারে আমি আগে বলি,
গত লাস্ট যে হলটাতে একদম লাস্টে ব্লু কালারের দুখানা বই, একটা কবিতার বই আর একটা গল্পের বই, উৎসা তরফদার আর অদিতি রায়ের লেখা, আখর কথা প্রকাশন থেকে। তো আখর কথার অনেকগুলো বই আমার মনে ধরেছিল, ঠিক আছে। বাজেটের জন্য আমি জাস্ট দুটো বই কিনেছিলাম। তো গতকাল আমি আখর কথার দোকানে গিয়ে আরও এই দুটো বই আমি কিনলাম। এই বইটা আমার স্পেসিফিক্যালি প্রথম দিনকেই খুব মনে ধরেছিল, এটার আমি ছবিও তুলে রেখেছিলাম। ফাইনালি আমি এটা কিনেই নিলাম। প্রথম কথা, এই বইটার যে সাইজ, ঠিক আছে, আমি একটা স্ট্যান্ডার্ড যদি একটা সাইজের সাথে কম্পেয়ার যদি করি, সে পেতনি সমগ্র 2, ঠিক আছে। এই বইটার যে সাইজটা, বইটার সাইজটা খুবই অদ্ভুত। ওকে, এটার কিন্তু ভালো দাম আছে, ঠিক আছে, 399 মানে 400 টাকার মতো দাম আছে, ঠিক আছে। কোয়ালিটি পুরোপুরি আনন্দ পাবলিশার্সের মতনই বইয়ের, এবং একটা ফটো অ্যালবামের মতো একটা সাইজ আছে এটার। আর এটার গল্পটা কিন্তু খুব ইন্টারেস্টিং। মানে দেখো, আমাদের ইন্ডিয়াতে বহু জায়গায় আছে যে হাইওয়েতে রাত্রিবেলা লোকজনকে গাড়ি থামিয়ে বা ভুলভাল বুঝিয়ে ডাকাতি করা হয়, সেইটার ওপরে বেস করে একটা থ্রিলার গল্প। তো টপিকটা ভীষণই ইন্টারেস্টিং, এবং বইটার শেপ আর বইটার লুক অ্যান্ড ফিল এতটা অন্যরকম যে এই বইটা নিতে কিন্তু আমি বাধ্য হলাম। আর কভারের যে আর্ট, সেটাও কিন্তু খুবই সুন্দর। এবং তার সঙ্গে আমি আরও একটা বই নিলাম মোটামুটি একটু কম দামের মধ্যে, যে 13 বর্ণের ঋতু, ঠিক আছে, আশা মণ্ডলের লেখা। এবার তুমি এর কভারটা দেখো, এতগুলো মহিলার থেকে কিছু জড়িয়ে একটা তৈরি হচ্ছে। এটাকে প্রথমে দেখে ফুল বা আগুন মনে হবে, কিন্তু ভালো করে দেখলে বুঝতে পারা যাবে যে এটাও একজন মহিলা, ঠিক আছে। ওকে, 4, 3, 7 আর 3, 10 আর 2, 12। তো 13 নম্বর মহিলাটা কাইন্ড অফ এদের সোল বা এদের একটা স্পিরিট থেকে এরকম তৈরি হচ্ছে, যেটার রং কিন্তু অনেকটাই কিন্তু লাল। ওকে, এই কভারটা আমার দুর্ধর্ষ লেগেছে। এটা এআই মেড কভার প্রবাবলি হয়তো, বা এটা একজন আর্টিস্টের তৈরি করা কভারও হতে পারে, কিন্তু কভারটা খুবই সুন্দর দেখতে, এবং সেই জন্যে কিন্তু এই বইটা কিন্তু আমি নিয়েছি। এইবারে আমি আসি হচ্ছে গিয়ে গাঁও বুড়ি। আমাকে এটার কথা কমেন্ট বক্সে কেউ লিখেছিল, এবং আমি প্রথমে ভেবেছিলাম যে গাঁও বুড়ি বলে কোনো বই তো আমি দেখিনি। তো গতকালকে আমি প্ল্যাটফর্মের স্টলে যখন যাই, প্ল্যাটফর্মের স্টলে গিয়ে আমি দেখি যে ওবায়দ হকের অ্যাকচুয়ালি খোঁজ করতে আমি গেছিলাম। কারণ প্ল্যাটফর্মের যে স্টলটা, সেটা 9 নম্বর গেট থেকে একটুখানি এগিয়ে বাহাতে প্রথম যে বইয়েরও ওখানে ওবায়দ হকও কমেন্ট বক্সে আমাকে কেউ বলেছিল, এবং আমার মনে ছিল যে আমি ওবায়দ হকের বই আমি ওখানে দেখেছি, এবং কভারটাও খুব ভালো ছিল, নীল আর সাদা রঙের ওপরে পায়ের মধ্যে কাটা ফুটে আছে। তো আমি বেসিক্যালি ওবায়দ হকের বইটা খুঁজতেই আমি গেছিলাম। সেই বইটা খুঁজতে গিয়ে আমার এই বইটা খুব পছন্দ হয়, যেটা রাইটার ওখানে প্রেজেন্ট ছিলেন। আমি রাইটারকে চিনিও না, বইটার কপিটা ওরা আমাকে ভালো দেয়নি, এখানটা মোড়ানো আর প্রচুর দাগ ফাগ রয়েছে। বাট যাই হোক, এই বইটার ভেতরের উৎসর্গটা আমার দুর্ধর্ষ লাগে, যেখানে লেখা রয়েছে যে মাকে, যে আমাকে ছাড়া অন্য কাউকে ছেলে হিসেবে পেলে এই জীবন তার বর্তে যেত। এবং দেখো, আমারও মাঝে মাঝে মনে হয় যে আমার মায়ের যে ছেলে, সে যদি একটা আইএএস আইপিএস অফিসার যদি হতো, তাহলে পরে খুবই ভালো হতো। সেখানে আমি তো একটা গ্রুপ সিডিও তো আমি ক্র্যাক করতে পারিনি। তো যাই হোক, আমার এই খোলামকুচির উৎসর্গটা এত বুকে ধাক্কা মারা একটা কথা, ঠিক আছে, যে খোলামকুচির ভেতরের দুটো পাতা উল্টে আমি ডিসাইড করলাম এই বইটাও আমি নিই। এবং রাইটার যেহেতু ওখানেই ছিলেন, দোকানে আর কেউ ছিল না, তো রাইটার আমাকে সাইনও করে দিলেন। আমি আর তাকে জিজ্ঞাসা করিনি যে উৎসর্গতে এরকম একটা কথা আপনি কেন লিখলেন। তো যাই হোক, এনিওয়ে, এবার এই দুটো বই নেওয়ার পরে হঠাৎ আমি দেখছি গাঁও বুড়ি। গাঁও বুড়িটা দেখে আমি ভাবছি যে তার মানে আমার কমেন্ট বক্সে যে কমেন্টটা করেছিল ওটা একটা লেজিট কমেন্ট ছিল। তখন আমি দোকানে জিজ্ঞাসা করলাম, তারা বললো যে এই বইটার নাকি অনেকগুলো কপি নাকি বিক্রি হয়েছে। আমি বললাম এটা কি তন্ত্রমন্ত্র থ্রিলার? বললো যে না, এটা লোককথা, সুন্দরবনের লোককথার ওপর বেস করে। তো আমি একটুখানি পাতা নেড়ে ছেড়ে দেখলাম যে ঠিক আছে, চলো তাহলে এই বইটা নেওয়া যাক, ঠিক আছে। আর 3টে বই নিচ্ছিলাম বলে তারা আমাকে 20% অফও দিচ্ছিল। তো তাই আমি এই 3টে বই কিন্তু ওখান থেকে কিন্তু আমি নিয়ে নিলাম। এবার গাঁও বুড়ির অলরেডি রিভিউও চলে এসছে ইউটিউবে কারুর। তো আমি বুঝলাম যে এই বইটার কিছু তো ব্যাপার তো আছে ভাই। তো ঠিক আছে, চলো 20% অফে যখন পাচ্ছি। আর এমনিতেই আমি খুব পপুলার বই কিন্তু কিনিনি, আমি সব খুঁজে বার করে করে একদম আন্ডার রেটেড বা আন্ডার ডগ, যেগুলো নিয়ে বেশি কথা হচ্ছে না, সেগুলোই আমি খুঁজছি। তো ওবায়দ হক নিয়ে আমার একটুখানি ইন্টারেস্ট ছিল, এটা ওটা কাইন্ড অফ পপুলার টাইপেরই। তো নিলাম আমিও কিছু পপুলার বই আমিও উঠালাম। ওকে, এইবারে আমি আসবো যে বিভা পাবলিকেশনের দুখানা বই আছে। বিভাও কিন্তু 10%-এর বেশি কাউকে দিচ্ছে না। এবার
বিভা থেকে আমি অলরেডি একটা বই আমি নিয়েছি। তো এবারে বিভার বইও অন্যান্য বিভিন্ন রকম পাবলিকেশনের কাছেও পাওয়া যায়, সেরকমই একটা দোকান থেকে আমি কিনলাম। এবার দেখো, সায়ন্তনী পূততুণ্ড রাইটিং আমি জীবনে কোনো দিন পড়িনি, ঠিক আছে, কোনো দিনই পড়িনি, বাট বিভাতে ওনার প্রচুর বই পাওয়া যায়। ওনার অধিরাজ বলে একটা সিরিজ রয়েছে, অনেক কিছু, এবং ওনার বইয়ের প্রচুর ফ্যান রয়েছে, ঠিক আছে। এবার এড়ানো যায় না 3, আমি প্রথমে ভেবেছিলাম এটা কোনো উপন্যাসের হয়তো 3 নম্বর পার্ট, কিন্তু আমাকে দোকানে অন্য একজন কাস্টমার বললেন যে যে দাদা এটা কিন্তু ছোট গল্প সংকলন, তুমি তো ছোট গল্প সংকলন পড়তে ভালোবাসো, তোমার ভিডিও দেখি, তুমি কিন্তু একবার ওনার বই পড়তে পারো, কারণ ওনার কোনো বই নিয়ে তুমি ভিডিওতে কোনো দিনই কিন্তু কোনো রকম কথাবার্তা কিন্তু বলোনি। তো আমি ভাবলাম যে ঠিক আছে ভাই, ভাই যখন বলছে তখন ভাই আমি দেখি। তো তার মধ্যে আমি দেখলাম যে ঠিক আছে, গল্পগুলোর নাম খুব একটা খারাপ না। এই মেগালোম্যানিয়াকটা দেখে আমি ভাবলাম যে বাহ, মেগালোম্যানিয়াক এই শব্দটা আমার খুব ফেভারিট একটা শব্দ, যাই হোক। তো আর এই বইটার না দেখো, কভারটা যে এআই মেড সেটা খুব পরিষ্কার, ঠিক আছে, এআই মেড একটা কভার কমিক বুকই, কিন্তু এই জিনিসটা আমার বেশ ভাল লাগলো, ঠিক আছে। বিভার পেজ কোয়ালিটি আমার কোনোদিনই সেরকমভাবে ভাল লাগে না, অদ্ভুত একটা হলদেটে ভাব তাদের পেজের মধ্যে থাকে, হলদেও ঠিক না, একটা গ্রেইশ একটা ভাব থাকে। তো যাই হোক, আমি এটা নিলাম, এবং তার সঙ্গে নিলাম সৌরভ চক্রবর্তীর আমি রাইটিংয়ের ফ্যান নই, আমি আগেই বললাম, কিন্তু গতকাল এই বইটার কভারটা দেখে আমি অবাক হয়ে গেলাম। এই বইটার নাম হচ্ছে কি পাপ, ওকে। হঠাৎ করে দেখলে পরে মনে হবে যে কোনো মানুষ মুখোশ পরে রয়েছে, তার 2 চোখ আর তার নাক, আবার মনে হতে পারে যে 2টো হাতি, হয়তো আবার 2টো কুড়ুলও, কিন্তু মনে হয় যে 2টো কুড়ুলার মাঝখানে একটা অ্যারো মার্ক, আবার বাঘের মুখের সাথেও এই পোর্শনটার কিন্তু মিল আছে। এই একটা ছবির এতগুলো মিনিং, ঠিক আছে, প্লাস এটাও নাকি একটা ছোটো গল্প সংকলন, পাতা উল্টে আমি যা বুঝলাম। সৌরভ চক্রবর্তী যখন হিস্টোরিক্যাল ফিকশন লেখে, চন্দ্রহাস বা মৃত কৈটব, সেগুলো আমার ভালো লাগে না একেবারেই। চন্দ্রহাস তো আমি মানে দাঁড়িয়ে 1-2 পাতা পড়েই বুঝেছি যে এসব বই আমার জন্য নয়, কিন্তু ছোট গল্প সংকলন, ঠিক আছে, চলো ভাই নিয়ে দেখাই যাক যে কীরকম হতে পারে। এবং বিভার বইয়ের মাঝে মাঝে ইলাস্ট্রেশন থাকে, যেটা বেশ ভালো, রিদমটাকে একটুখানি ব্রেক করার জন্য। আর বেসিক্যালি এই জিনিসটা সত্যজিৎ রায়ের থেকে এসছে, সবাই ফলো করে। তো ঠিক আছে, চলো ভাই, তাহলে আমিও একটা নিই। তো এই করে আমি নিলাম বিভার বই। এই যে কমিক্সটা আমি নিয়েছি শব্দ কলকাতা, এটা কিন্তু শব্দ প্রকাশনী কিন্তু নয়, ঠিক আছে, শব্দ প্রকাশনী কিন্তু আলাদা। আমি জানি না তোমরা বুঝতে পারবে কি না, ভালো করে যদি তোমরা দেখো, কভারের ওপর অদ্ভুত একটা টেক্সচার আছে, এই টেক্সচারটা খুব প্রিমিয়াম, এবং এই বইটার কভারটা না পুরো টিনের ওটোকারের রাজদণ্ডের মতো অনেকটা দেখতে। এই কমিক্সের বিষয়বস্তু হচ্ছে গিয়ে যে ত্রিপুরার লোককথা ও সেনাপতি রায় কাচাগ, অলোক দাশগুপ্ত, তিয়াসা দাশগুপ্ত। এবার দেখো, দাশগুপ্ত টাইটেলের লোকেরা হেভি কমিক্স লেখে, যেরকম শ্রমিক দাশগুপ্ত। আর এই বইটা না মোটামুটি একটা টিনের বইয়ের থেকেও বড় সাইজের একটা বই, বিশাল বড় একটা বই, ঠিক আছে, অনেকটা প্র্যাকটিক্যাল খাতার মতো, কিন্তু প্র্যাকটিক্যাল খাতার থেকেও বড়, পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা কমিক্স, 64 পাতার একটা কমিক্স, ঠিক আছে। অ্যাকচুয়ালি এরকম আরেকটা বই দেখেছিলাম যেটা পুরোপুরি কমিক্স নয়, এবং তার ভেতরে কালারিং ছিল, ঠিক আছে, তার মধ্যে লাইক একটা পাতা পুরো ছবি, আরেকটা পাতা লেখা, আবার আরেকটা পাতা ছবি, আরেকটা পাতাতে কিছু রাইটিং রয়েছে। তো ওই বইটা আমার বেশি ইন্টারেস্টিং লেগেছিল, কিন্তু লাস্ট মোমেন্টে আমি নিলাম এই বইটা। 2টো নিলে পরেই ভালো হতো, বাট ওনারা 10%ই অফ দিচ্ছিলেন, তো ওই জন্য আমি 2টো বই নিইনি, আমি একটা বই নিলাম, যে যদি এটা পড়ে ভালো লাগে তবে আমি ওই বইটা করব। আর ওই বইটার ছবি, ওই ফটো আর ভিডিও সিরিজের মধ্যে কিন্তু এসে যাবে। শেষ যেটা আমি নিলাম দেশ পাবলিকেশন থেকে 3খানা বই, এগুলো আমি দেজের স্টল থেকে নিইনি। দেজের স্টলে কালকে অমানসিক ভিড় ছিল, অঞ্জন দত্ত এসেছিল, শতরূপ ঘোষ এসেছিল, আমার ব্লগের মধ্যে রয়েছে তারা। তো ইন্দ্রনীল সাল্লান এমন একজন রাইটার যার বই আমি আগে কোনো দিন পড়িনি, বাট আমি শুনেছি লোকজনের মুখে যে উনি মেডিকেল থ্রিলার খুব ভালো লেখেন। তো ওনার বইটা আমি নেওয়ার আমার প্ল্যান ছিল, যে ওনার কিছু একটা নিলে পরে ভালো হয়। তো এই বইটা আমি দেখলাম একটা স্টলে, এবং এই বইটা আমি নিলাম। এই বইটা নিতে গিয়ে দেখলাম যে একাদশীর ভূত বলে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এই একটা ছোট্ট গল্প, ঠিক আছে, মাত্র 125 টাকার একটা বই, যেটা আমার দেখেই মানে কভারটা দেখেই আমার মনে হলো যে ভাই, শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে ডাউট করা উচিত না, ছোটোবেলায় এনার থেকে আমি পুরস্কার পেয়েছি, তো চলো নিয়ে নেওয়া যাক। আর সেটা ঠিক পরেই আমার চোখে পড়লো অর্পিতা সরকারের রক্ত পলাশের বোন। এটা একটা পপুলার বই, যেটা অনেকেই হয়তো নিয়েছে। তো
আমার প্রথমে এই এআই মেড পোস্টার দেখে আমার একেবারেই ভক্তি আসেনি। আর অর্পিতা সরকার বেসিক্যালি না, উনি প্রেমের গল্প লেখার জন্যই, প্রেমের গল্পই উনি ভালো লেখেন, ঠিক আছে। তো যেহেতু উনি প্রেমের গল্প ভালো লেখেন, ওনার এই থ্রিলার টাইপের বইয়ের দিকে আমার খুব একটা বেশি মন যায় না। কিন্তু আমি রক্তপলাশে দেখলাম যে মাওবাদী অধ্যুষিত এলাকা সিনপসিস রয়েছে, ঠিক আছে। ওকে, যে ভাই তাহলে ভাই নেওয়া যাক নাকি? হ্যাঁ, তো তখন গিয়ে আমার কোথাও না কোথাও গিয়ে যে মনে হলো যে ভাই ঠিক আছে চলো, আমি তো ওনার থ্রিলার ধর্মী কোনো কিছুই পড়িনি, ওনার অনেক বই দেখেছি আমি, ঠিক আছে। দ্বীপ প্রকাশনী তো ওনার থ্রিলার ধর্মী অনেক বই ফই থাকে। তো আমি তখন ভাবলাম যে ঠিক আছে ভাই চলো ভাই, আমি সৌরভ চক্রবর্তীর বইকে যখন নতুন করে একটা সুযোগ যখন দিচ্ছি অন্য জনরেতে, তাহলে অর্পিতা সরকারকেই সেই সুযোগটা কেন দেবো না, ঠিক আছে। আর লাগছে তো ইন্টারেস্টিং, তো আমি কিন্তু নিয়ে নিলাম ওই বইটা। তো এই হলো গিয়ে ব্যাপার, এই হলো গিয়ে আমার শেষ দিনের কালেকশন। তুমি কি আমার ঘর মুছবে? মুছবে না তো, ঠিক আছে। তো এই হলো গিয়ে আমার শেষ দিনের কালেকশনের ভিডিও, ঠিক আছে। তোমাদের আমার খাট, আমার ঘর পুরোপুরি বইয়ের গুদাম হয়ে গেছে। কিন্তু যতদূর বুঝতে পারছি যে এই টেবিলের জিনিসপত্র আমাকে সর্ট আউট করতে হবে এই বইগুলোকে জায়গা দেওয়ার জন্য, ঠিক আছে। এবং পরের বছরের বইমেলার আগে আমার একটা নতুন বুক র্যাক লাগবে, না হলে পরে ভাই বই রাখার জায়গার আবার অভাব, আবার ওই ট্রলিতে করে খাটের তলায়, জামার তলায়, বক্সের মধ্যে করে আমাকে রাখতে হবে, যেটা আমি আর করতে চাই না, ঠিক আছে। ওকে, আমি এখন বইয়ের যত্ন নেওয়া শুরু করেছি, তাতেও একজন আমাকে সেদিন কমেন্ট করেছিল বইগুলো বড্ড অযত্নভাবে রয়েছে, দেখে দুঃখ লাগছে, বাট এত বই দেখে ভাল লাগছে। তো আমার গোটা ব্যাপারটাই খুবই অগোছালো, ঠিক আছে। ওকে, যত্ন করার লোকের অভাব আমি বলছি না, বাট যাই হোক, আমি একজন ডিসঅর্গানাইজড, ইনডিসিপ্লিনড একজন অত্যন্ত ফালতু লোক, ঠিক আছে, কিছু করার নেই তাতে। তো এবারে আমি বই রিভিউ শুরু করব, ঠিক আছে। তোমরা আমাকে তোমাদের মতো নাম পাঠাও যে কোন বইটার কে রিভিউ পেতে চাও, বাট আমি শুরু করব ঝিলম গুপ্তের ধাপ্পাটা দিয়ে, কারণ ওটা আমাকে ফেরত দিয়ে দিতে হবে, মানে যার জন্য নিয়েছি তাকে দিতে হবে, তাকে আমি এখন অবধি দিতে পারিনি, ঠিক আছে। তার সাথে অফিসে গেলে পর তার সাথে আমার হবে দেখা। তো ঝিলম গুপ্তের বইটা দিয়ে আমি শুরু করব, তারপরে কে কোন বইয়ের রিভিউ পেতে চাও, কোন বইয়ের রিভিউ নিয়ে সব থেকে বেশি ইন্টারেস্টেড, কমেন্ট বক্সে লেখো, ঠিক আছে। প্রত্যেকে যারা 3টে হল ভিডিওই দেখেছো, আমি জানি কেউ কেউ 3টে হল ভিডিওই আছে দেখা যাদের, তারা আমাকে লেখো যে কোন কোনগুলো থেকে করা যায়। আর কমেন্ট বক্সে কিছু কোয়েশ্চেন আজকাল আসছে, সেগুলোর আমি অ্যান্সার পরে একটা ভিডিওর মধ্যে আমি দিয়ে দেবো। চলো টাটা ভাই, আবার যেন দেখা পাই।